স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, ভোটার তাড়ানো, জাল ভোট, আগাম সিল, সংসদ নির্বাচন নিয়ে টিআইবি এর ভয়াবহ প্রতিবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 2.26 লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন, বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জুলাই সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে রিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দিল্লিতে আটকের পর মুক্তি, এখন কোথায় বৈষম্য বিরোধী নেতা মাহদি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন করলেন দিনমজুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুতর ও উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির পর্যবেক্ষণে উঠে এসেছে নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় ৯৯% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। একই সঙ্গে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনাভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে টিআইবি জানায়, দৈব চয়নের ভিত্তিতে ৭০টি সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। এই ৭০টি আসনের মধ্যে প্রায় ৪০% আসনে গুরুতর অনিয়ম লক্ষ্য করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। টিআইবি স্পষ্ট করেছে, এটি মোট ৩০০ আসনের ৪০% নয়, বরং পর্যবেক্ষণ করা ৭০ আসনের মধ্যকার হিসাব। প্রতিবেদনে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এর নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। টিআইবি জানায়, কিছু নাম সর্বস্ব ও দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে, যাদের কেউ কেউ এর আগে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিপরীতে একাধিক অভিজ্ঞ ও দীর্ঘদিন কাজ করা প্রতিষ্ঠান আবেদন করেও নিবন্ধন পায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে, যা স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ তৈরি করেছে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের ব্যয়ভার নির্বাচন কমিশন বহনের সিদ্ধান্তকে টিআইবি কর্তৃত্ববাদী আমলের চর্চা হিসেবে অভিহিত করেছে। প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় আয়, সম্পদের বৈধতা ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত গুরুতর অসঙ্গতি গণমাধ্যমে প্রকাশিত ও টিআইবি বিশ্লেষণে উঠে এলেও নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচনের দিন রাজনৈতিক দলগুলোর প্রভাব বিস্তার ও সহিংস অংশও ছিল চোখে পড়ার মতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 11 দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে প্রায় 10% পর্যন্ত ভোট কারচুপি করা হয়েছে। অন্তত 30টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানানো হয়। নির্বাচনের আগে বিপুল পরিমাণ নগদ অর্থসহ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের গ্রেফতারের তথ্য তুলে ধরে টিআইবি জানায়, ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণ ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে 2.26 লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন, বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি। শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন, তখন বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল 19.23 লক্ষ কোটি টাকা। মাত্র 18 মাসে ইউনূস সেই ঋণ বাড়িয়ে দাঁড় করিয়েছেন 21.49 লক্ষ কোটি টাকায়। অর্থাৎ নতুন ঋণ নেওয়া হয়েছে 2.26 লক্ষ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা নিয়ে কি করা হলো? কোনো মেগা প্রজেক্ট হয়নি, কোনো সেতু বা সড়ক তৈরি হয়নি, কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি, কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। তাহলে এই 2,26,000 কোটি টাকা গেল কোথায়? ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর একটা প্রচারণা চালানো হয়েছিল যে শেখ হাসিনার আমলে নাকি প্রতি বছর $15 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এই হিসেবটা যদি সত্যি হতো, তাহলে ইউনূসের আমলে যখন কোনো পাচার হচ্ছে না, তখন ফরেন রিজার্ভ তো লাফিয়ে লাফিয়ে বাড়ার কথা। শেখ হাসিনা রেখে গিয়েছিলেন $20.5 বিলিয়ন রিজার্ভ। 18 মাসে যদি $15 বিলিয়ন পাচার না হয়ে দেশেই থাকে, তাহলে রিজার্ভ দাঁড়ানোর কথা ছিল কমপক্ষে $42 বিলিয়ন কাছাকাছি। কিন্তু বাস্তবে এখন রিজার্ভ আছে মাত্র $29.5 বিলিয়ন। $13 বিলিয়ন কোথায় গেল? এই বিশাল অঙ্কের ডলার কি বাতাসে মিলিয়ে গেল, নাকি সুপরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হয়েছে? যে সরকার আগের সরকারকে পাচারকারী বলে গালাগাল করত, সেই সরকারের আমলেই রিজার্ভ কমে গেল প্রায় $9 বিলিয়ন। এর চেয়ে বড় পাচার আর কি হতে পারে?
সবচেয়ে হাস্যকর বিষয় হল এই বিশাল পরিমাণ নতুন ঋণ নিয়ে কোনো কাজই হয়নি। শেখ হাসিনার আমলে ঋণ নিয়ে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ হয়েছে। ইউনূসের আমলে কি হয়েছে? শুধু ঋণের বোঝা বেড়েছে আর রিজার্ভ কমেছে। এটাকে কি বলা যায়? দুর্নীতি, লুটপাট নাকি সুপরিকল্পিত অর্থনৈতিক সন্ত্রাস? 2024 সালের জুলাই মাসে রাস্তায় রক্তের বন্যা বইয়ে দিয়ে একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হলো। বিদেশি টাকা, ইসলামী জঙ্গিদের সহায়তা আর সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় একটা অবৈধ সরকার ক্ষমতায় বসল। সেই সরকার দেশের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাস্তবে যা করেছে তা হলো দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। আরও জানিয়ে দেব, জুলাই সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সংঘর্ষী ঘোষণা চেয়ে রিট। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সংঘর্ষী ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সনদটির কার্যকারিতা স্থগিতের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। বুধবার 18 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এই রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এদিকে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চেয়ে গত 17 ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে রিটে বিবাদী করা হয়। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার 60.26%। গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। আরও জানিয়ে দেব, দিল্লিতে আটকের পর মুক্তি, এখন কোথায় বৈষম্য বিরোধী নেতা মাহদি? দিল্লিতে আটকের পর মুক্তি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসান ঢাকায় ফিরেছেন। আজ বুধবার 18 ফেব্রুয়ারি বিকেল 4:30টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে প্রায় 1 ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহদি। গণমাধ্যমকে মাহদি জানিয়েছেন, ঢাকায় নিরাপদে পৌঁছেছি, তবে নামার পরে ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদ করেছে। বিকেল 5:20 দিকে বিমানবন্দর থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহদি হাসান। পরে এক ভিডিও বার্তায় নিজের মুক্তির তথ্য জানান তিনি নিজেই। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, ফটকের তালা ভেঙে কার্যক্রম স্থগিত। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। আজ বুধবার বিকেল 5টায় শহরের টাউন হল মোড়ে জুলাই ঐক্য নোয়াখালীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 5টার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকা থেকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় শহরের প্রধান সড়কের একপাশে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। প্রায় 20 মিনিট জুলাই ঐক্যের সদস্যরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, 24 জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের দাগ এখনও না শুকাতেই সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নামার সাহস পেয়েছে। তারা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়েছে, এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঠিকানা আর এই বাংলায় হবে না। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে সেটা হতে দেব না। তাদের পাওয়ামাত্র আইনের হাতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত আজ বুধবার সকাল 7টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী শহরের টাউন হল মোড়ের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। তারা এ সময় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের একটি ব্যানার টাঙান। এর আগে তারা ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঝটিকা অভিযান পরিচালনা করে বিক্ষোভের সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 5 জনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজে পাঠানো হয়েছে। আরও জানিয়ে দেব, আলীগ অফিসে পতাকা উত্তোলন করলেন দিনমজুর। প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর অবশেষে পতাকা উড়ল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। বুধবার 18 ফেব্রুয়ারি সকালে কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয় খুলে পতাকা উত্তোলন করেন ইলিয়াস শেখ নামের স্থানীয় এক দিনমজুর। দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকলেও দিনমজুরের প্রচেষ্টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টির কার্যক্রম শুরু করা হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর 1.5 বছর ধরে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয়ের ফটক খোলা হয়। উপস্থিত সবার সম্মতিতে ইলিয়াস শেখকে পতাকা উত্তোলনের জন্য মনোনীত করা হয়। পতাকা উত্তোলন শেষে ইলিয়াস শেখ আবেগাপ্লুত হয়ে বলেন, আমি দিনমজুর মানুষ, কোনোদিন ভাবিনি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করব। কার্যালয়টি খোলার পর সকলে আমাকে সম্মান দিয়ে পতাকা উত্তোলন করতে বলেন, এত সবাই খুশি। উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সাধারণ মানুষের সাথে দলের সম্পৃক্ততা বাড়াতে এবং নতুন শুরুর প্রতীক হিসেবে একজন শ্রমজীবী মানুষকে দিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ইলিয়াস শেখ দলের প্রতি ভালোবাসা থেকে এই কাজ করেছেন।